ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। গত 13 জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠকে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে করা নিয়ে সমঝোতা হলেও আদৌ তা হবে কিনা তা নিয়ে বেশ সংশয় ও সন্দেহের মধ্যে ছিল বিএনপি। কারণ এই বৈঠকের পর জুলাই সনদ, পিআর পদ্ধতি সহ বেশ কিছু ইস্যুতে জামায়াত ও এনসিপি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তোলে বিএনপি। দলটির নেতাদের মধ্যে এই ষড়যন্ত্রের তত্ত্বটি আরও দানা বাঁধে যখন লন্ডন বৈঠকের পর 1 মাস হতে চললেও সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসছিল না। অবশেষে আজ সেই মাহেন্দ্রক্ষণ এলো। রাত 8টায় সংবাদ সম্মেলনে এসে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি আগামী ডিসেম্বরের মধ্যে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নির্বাচন হতে পারে রমজানের আগেও, এমনটি জানিয়ে শফিকুল আলম আরও বলেন, ভোটের আগে যে কোনো ধরনের ভায়োলেন্সকে যেন প্রতিহত করা যায় এবং ভোটের পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ঠিক থাকে সেই নির্দেশনাও এসেছে সর্বোচ্চ পর্যায় থেকে। এছাড়া নির্বাচনের আগে ডিসিএসপি, ওসি, ইউএনওদের রদবদল করার কথাও বলেন তিনি। তবে কি এবার দ্রুত এই নির্বাচনী ট্র্যাকে উঠতে যাচ্ছে দেশ, নাকি বিএনপির এখনও আছে নির্বাচন নিয়ে কোনো সংশয়? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এর সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন এবং আছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ডাক্তার জাহিদুর রহমান, নির্বাচন নিয়ে অনেক ধোঁয়াশা, অনেক আলোচনা, অনেক কথাবার্তা চলছিল। বিশেষ করে বিএনপি আসলে লন্ডনে বিএনপির সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছে সেই বৈঠকের পরে অনেক রকমের আসলে আমরা আশা করেছি ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হতে যাচ্ছে, সেরকম একটি আভাসও আমরা পেয়েছিলাম। সেই আভাসের পরেও দেখেছি বিএনপির মধ্যে বা বেশ কিছু রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের ধোঁয়াশা কাজ করছিল। আজকে আসলে যখন প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিতে, সেই নির্দেশনার মধ্যে দিয়ে কি সেই ধোঁয়াশা আসলেই কেটে উঠলাম কিনা, আমরা নির্বাচনের ট্রেনে আসলে পা রাখলো কিনা বাংলাদেশ? ধন্যবাদ। আমরা আশা রাখতে চাই, কিন্তু আবার মাঝে মাঝে না উদ্ভট ঘটনা ঘটে। আমি ছোটোবেলায় যে জায়গায় বড় হয়েছে ওখানে কতগুলো বাস ছিল, ওগুলোকে মুড়ির টিন বলতো। তো ওই বাস লেট করে, এখন জনগণ তো একটু অস্থির হয়ে যায়, ওটা মাঝে মাঝে একটু স্টার্ট দেয়, ইঞ্জিন চালিয়ে রাখে, কিন্তু বাস চলে না। আবার জনগণ একটু চেঁচায়, তখন বাসটা একটু নড়ে, একটু সামনে যায়, আবার পেছনে আসে, এগুলো করে। সো এটা জনগণকে শান্ত রাখার একটা, বা বিশেষ করে বিএনপি যেহেতু বেট এজিটেটেড, তাকে একটু শান্ত রাখার জন্য কোনো একটা কর্মকাণ্ড একটু দেখাচ্ছি, এটা হতে পারে। কারণ এখনও কিন্তু বলছেন প্রেস সচিব যে ফেব্রুয়ারির আগে নির্বাচন হতে পারে, মানে প্রধান উপদেষ্টা যা বলেছেন ঠিক সেই কথাগুলো বলেই আবার বলেছেন, সাথে সাথে কিছু কিছু প্রস্তুতির আলাপ তিনি সামনে এনেছেন। এটা ওই রকমও হতে পারে যে মানুষ অস্থির হয়ে আছে, এখনও কোনো আলাপ দেখা যাচ্ছে না। একটা জিনিস খেয়াল করুন, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, এটা একটা পরীক্ষা হিসাবে যদি আমরা দেখি, রাজনৈতিক দলগুলো একটা পরীক্ষা দেবে। সো একটা পরীক্ষার সময়সীমা জানা কিন্তু একটা পরীক্ষার্থীর জন্য খুবই জরুরি। আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, কখন প্রস্তুতি নেবেন, ইভেন আপনি যদি শেষ সপ্তাহে পড়ার মানুষও হন, সেটার জন্য আপনার একটা ডেডলাইন জানতে হবে। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের মাঝামাঝি। তাহলে এখন থেকে হিসাব করে দেখুন, সময় আর খুব বেশি নাই, অন্তত তারিখটা বলে দেওয়া উচিত, বা মানে মাসটা, যে নিশ্চিতভাবেই ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে। এখনও কিন্তু হয়নি। ফলে আমি মনে করি, আমি সদিচ্ছা রাখতে চাই যে প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন সেটা রক্ষা হবে, কিন্তু যা হয়েছে, যা বলা হয়েছে, এর মধ্যে কোনো সিগনিফিকেন্ট কিছু আমরা পাইনি যেটা মনে হতে পারে যে নির্বাচনটা আরো কনফার্ম হয়েছে। আজকে আসলে এই সংবাদ সম্মেলনের মধ্যে যে ধরনের প্রস্তুতির কথা আমরা শুনলাম, বিশেষ করে আমি যদি নির্বাচনের আগে ডিসিএসপি, ওসি, ইউএনওদের রদবদল করার কথাও বলা হয়েছে, এগুলো একেবারেই টিপিক্যাল কথা। আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঠিক থাকতে হবে, নতুন নিয়োগের কথাও শুনেছি আজকে, ওটা আছে, এবং ডিসিএসপি এগুলো রদবদল করতে হবে। এগুলো খুবই রুটিন কাজ নির্বাচনের আগে, খুবই রুটিন কাজ, একদমই নতুন কিছু না। আমি এটাকে একেবারে আন্ডার এস্টিমেট করছি না, একেবারে তুচ্ছ ব্যাপার বলছি না। হ্যাঁ, এইসব বলার মাধ্যমে সরকার যে নির্বাচনের চিন্তাটা মাথায় আছে অ্যাটলিস্ট, মানে কেউ বলেন যে সরকারের মাথায় নির্বাচন ছাড়া সব কিছু আছে, সো এটা বলার মাধ্যমে হয়তো বার্তাটা দিতে পারছে, কিন্তু এটার মাধ্যমে এমন নতুন কিছু আসেনি যাতে মনে হয় যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে স্পেসিফিকলি হতে যাচ্ছে, এরকম কোনো কিছু ঘটেছে। তার মানে যে প্রস্তুতির কথা আসলে বারবার প্রধান উপদেষ্টা বললেন, ডিসেম্বরের মধ্যে সার্বিক প্রস্তুতি শেষ করবার কথা, সেই প্রস্তুতি যদি আসলে শেষ হয়, সেক্ষেত্রে কি আমরা ধরে নিতে পারি আদৌ ফেব্রুয়ারিতে আসলে সেই নির্বাচন হতে যাচ্ছে, তাহলে তখনও পেছানোর এক ধরনের সম্ভাবনা আছে। কারণ এখনো প্রেস সচিব বলছেন সেই সংস্কার ইত্যাদি অগ্রগতি সাপেক্ষে। প্রধান উপদেষ্টা যে স্টেটমেন্ট দিয়েছেন জনাব তারেক রহমানের সাথে মিটিংয়ের পর, তাতে 3টা কন্ডিশন আসলে ছিল। সব প্রস্তুতি যদি হয়,
সংস্কার এবং বিচার যদি লক্ষণীয় মাত্রায় হয়। আমি অবশ্য একটা ডিফারেন্ট টেক আছে। আমি মনে করি প্রধান উপদেষ্টার সাথে জনাব তারেক রহমানের বৈঠকে ফেব্রুয়ারির ব্যাপারে একটা স্পেসিফিক সিদ্ধান্ত হয়েছে, প্রধান উপদেষ্টা সেটা নিয়েছেন। এটা অফিসিয়াল স্টেটমেন্ট এভাবে দেওয়া যাবে না, সেটা আমি মানি। কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি, যদি এরপরও নির্বাচন পেছানোর চেষ্টা হয়, সেই ক্ষেত্রে বলা যাবে সংস্কার শেষ হয়নি, বিচার শেষ হয়নি। এনসিপি তো অলরেডি এই আওয়াজ মাঠে তুলে রেখেছে যে এগুলো যদি না হয় তারা নির্বাচনে যাবে না। প্লাস একটু যোগ করে রাখা ভালো, এনসিপি এখনো এই দাবি থেকে অফিসিয়ালি সরে আসেনি যে এই নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচন করবে না। তারা কিন্তু বলছে করবে না। সো সংকট যে শেষ হয়েছে বা শেষের পথে, তাও বলা যাবে না আসলে। জি, শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আজকে প্রেস ব্রিফিং এ আমরা যেটা শুনলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 17,000 নতুন সদস্য নেওয়া হবে নির্বাচনকে ঘিরে, এবং এই নিয়োগ, তাদের প্রশিক্ষণ, এই সবকিছু আপনি কি মনে করেন ডিসেম্বরের মধ্যে শেষ করা সম্ভব হবে, কিংবা যে 8 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এই নির্বাচনকে ঘিরে কাজে দায়িত্বে থাকবেন, তাদের আসলে যে প্রশিক্ষণের ব্যাপার বা আইন শৃঙ্খলা বাহিনীতে এখনো আসলে আমরা সব ধরনের দলীয়করণ করার বাইরে এসে আমরা নির্বাচনটি অনুষ্ঠিত করতে পারবো কিনা, সেই নিশ্চয়তা কি আমরা পাবো ডিসেম্বরের মধ্যে? ধন্যবাদ আপনাকে সহ দু বিজ্ঞ আলোচক, ওনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রথমত নির্বাচন সম্পর্কিত যে প্রেস ব্রিফিংটা আজকে হলো, এটি এত সময় ধরে নির্বাচন নিয়ে যত আলোচনা হয়েছে, আমি বলবো যে একটি উল্লেখযোগ্য একটি অবদান। মোটামুটি মানুষকে আশ্বস্ত করবার মতো একটি কথা বলেছে। ডেফিনেটলি কবে হবে, কয় তারিখে হবে বা কোন মাসে হবে সেটি উল্লেখ না করা গেলেও একটি নির্বাচন করবার জন্য যেসব আনুষঙ্গিক আয়োজন সরকারকে করতে হয় সে বিষয়ে কতগুলো নির্দেশনা দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলো আশ্বস্ত হয়েছে যে আসলে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। আমি সেই কথা বলছি। ডক্টর জাহিদ যথার্থই বলেছেন যে লন্ডন বৈঠক এবং আজকের প্রেস যে উইং থেকে যেই কথাগুলো বলা হয়েছে সেগুলো রমজানের পূর্বে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা যেমন বলা হয়েছে, তেমনি একই সাথে কিন্তু অন্য দুটি বিষয় এখনো সংযুক্ত আছে, সেটি সংস্কার এবং বিচারের প্রক্রিয়ার বিষয়টা, যেটি লন্ডন এর মধ্যে যেটি তৈরি হলো। যেমন লন্ডন বৈঠকের পরে রাজনীতিতে এক ধরনের একটি কমফোর্টেবল অবস্থা যেটি তৈরি হয়েছে, বা বিএনপি যে নির্বাচন নিয়ে উৎকণ্ঠার ভেতরে বা রাজনৈতিক দলসমূহের যে এক ধরনের একটা দুশ্চিন্তা, নির্বাচনের অনিশ্চয়তার বিষয় ছিল, সেটি এক ধরনের নিরসন হয়েছিল বলে আমাদের সকলের বা দেশবাসীর কাছে মনে হয়েছে। কিন্তু কমিশনের বৈঠকে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টা যদিও অনেকগুলো রাজনৈতিক দলের সেটি কর্মসূচির ভেতরেই আছে, তারা কমিশনের সাথে বৈঠক যখন করেছে তখনও তাদের দায় উত্থাপন করেছে, কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন কোন প্রক্রিয়া হবে, উচ্চকক্ষে কীভাবে প্রতিনিধিত্ব হবে, সেই প্রসঙ্গ আসতে গিয়ে কিন্তু পিআর পদ্ধতিটা এখন সামনে চলে আসলো। কিন্তু পিআর স্থানীয় নির্বাচন আগে হবে নাকি জাতীয় নির্বাচন সেটি তো আছে, সেই আলোচনা থেকে প্রধান হয়ে গেল পিআর পদ্ধতিটা। এই আলোচনায় এখন যে প্রধান ভূমিকা যারা নিচ্ছেন বা যারা কথা বলছেন, তারা এটিকে একদম মৌলিক জায়গায় নিয়ে আসবার চেষ্টা করছেন। এটি একটা সংকট হিসাবে আমি দেখছি ঐক্যমত্য তৈরি করার প্রশ্নে। সরকারের পক্ষ থেকে এই সংকট অথবা নির্বাচন করবার যে প্রয়াস সরকার নিচ্ছে সেটাকে আমি সন্দেহ চোখে দেখতে চাই না, কিন্তু এই বিরোধাত্মক রাজনৈতিক পরিস্থিতি যদি তৈরি হয় এই প্রশ্নে, পিআর এবং প্রশ্নে, সেই ক্ষেত্রে যদি যারা পিআর পদ্ধতি নিয়ে নির্বাচন করতে চান, তারা যদি এই নিয়ে খুব দৃঢ় একটা অবস্থানে থাকতে চান, সেটি কি সংকট তৈরি করবে সেটি ভবিষ্যৎ বলতে পারে, এটি এখনো বলা যায় না। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়, আসলে আমাদের এখানে নির্বাচন পদ্ধতি বা নির্বাচন করবার যে বন্দোবস্ত, সেটি আমরা আমাদের প্রধান উপদেষ্টা বলছেন যে স্মরণকালের একটি ঐতিহাসিক নির্বাচন হবে। আমি খুব আশাবাদী হতে চাই না এই কারণে, কারণ আমার আইন শৃঙ্খলা বাহিনী, আমার এখানে যে মব ভাইলেন্স থেকে শুরু করে যেই ঘটনাগুলো এখনও ঘটছে, এবং যেই আইন শৃঙ্খলা বাহিনী প্রধানত দায়িত্ব পালন করে ভোটের ক্ষেত্রে, যেই পুলিশ যেই বাহিনীগুলো কাজ করে, সেই বাহিনীগুলোর সক্ষমতা অথবা তাদের প্রায়োগিক যে ক্ষমতা দেখাবার জায়গা, সেটি এখন যে পর্যায়ে আছে, সেটিকে আপনি কিভাবে বলবেন নির্বাচনের সময় যে আরও তাল তৈরি হবে, আরও যে পরিস্থিতি তৈরি হবে, সেখানে আমার যদি বল প্রয়োগ করবার, শক্তি প্রয়োগ করবার সুযোগ থাকে, সেটা প্রতিরোধ করবার ক্ষেত্রে, সেই সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে এই আইনশৃঙ্খলা বাহিনী কীভাবে
কিন্তু শক্তিশালী এই অবস্থায় সরকার তো যাবে। দাবি করছে যে এই আমি ডিসেম্বরের সেই মধ্যেই আসলে সেই সংখ্যার জায়গা বলছি যে আপনি প্রস্তুতিগুলো একটা সম্পন্ন করবে, হ্যাঁ। ঐতিহাসিক নির্বাচন করতে চান, কিন্তু সেই নির্বাচন করবার জন্য ইতিমধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকা সে নিয়ে প্রশ্ন তুলছে, এবং তাদেরকে শক্তিশালী অবস্থায় থাকবার জন্য এবং দুষ্টের দমন এবং প্রশাসনের ভূমিকা নিয়েও তো প্রশ্ন প্রশাসনের আছে। এবং শুধু পুলিশ না, প্রশাসনের ভূমিকা, তারা আছে নাই এরকম একটা অবস্থার ভেতরে আছে। তারা যেখানে শক্তি দেখছে তার পক্ষে দাঁড়াচ্ছে। এই যদি হয় তাহলে সুষ্ঠু নির্বাচন করবার জন্য আমরা সবাই আন্তরিক, কিন্তু সুযোগ পেলে তার অপব্যবহার করবার আমার ইচ্ছে আছে। সেটা প্রতিকার করার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য হয়তো এই প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো যদি কার্যকর না থাকে, সেগুলো যদি যথাযথ ভূমিকা রাখার মতো শক্তিশালী অবস্থানে না যায়, তাহলে সেই আশা যে প্রত্যাশাটাই করছি সেটা কীভাবে সুরক্ষা হবে? ইতিমধ্যে আমার কাছে এখন পর্যন্ত মনে হয় না যে আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসন যে অবস্থার ভেতরে আছে তারা আমরা কোনো ফেব্রুয়ারিতে সুনির্দিষ্ট নির্বাচনের জন্য সত্যি লক্ষ্যে প্রস্তুত। যাচ্ছে। জি, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বিএনপিকে শান্ত রাখার এক ধরনের প্রচেষ্টা হিসেবে দেখার চেষ্টা করেছেন একটা জাহিদুর রহমান আজকের এই প্রেস ব্রিফিং এ, সেটি আসলে হতে পারে কিনা সেই প্রশ্ন তো সত্যিই আছে। আবার আসলে যেভাবে বলা হচ্ছে যে প্রস্তুতিগুলোর কথা বলা হচ্ছে এগুলো খুবই বেসিক প্রস্তুতি, কিন্তু আসলে মূলত যে জায়গাগুলো নিয়ে আমরা আসলে বিরোধের জায়গায় এখনো দাঁড়িয়ে আছি, সেই বিরোধ কিংবা সেই সংস্কার কিংবা সেই বিচার কাজ, সেই সবকিছু আলোচনা এখন আপনার কি মনে হয় যে ডিসেম্বরের মধ্যে সেই জায়গাগুলোতে ঐক্যে পৌঁছাতে পারবো আমরা? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে ডক্টর জাহিদ এবং স্বপন ভাই তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর জাহিদ বলেছেন যে বিএনপিকে শান্ত রাখার জন্যই কিনা, তো বিএনপি তো অশান্ত না, বিএনপি তো শান্তই আছে। অশান্ত যদি বিএনপি হতো তা অনেকে মানে যেন বেশি তো অশান্ত অশান্ত না হয়ে ওঠেন আর কি ভবিষ্যতে। তো যাই হোক, যেটা বলছি, আবার আপনি বলছেন যে এইটা মানে ডিসেম্বরের মধ্যে মানে সংস্কার এবং বিচার, দেখুন আমরা আগেই বলেছি সংস্কার এবং বিচার এটা একটা চলমান প্রক্রিয়া। এখন এর আগে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি কিন্তু বলেছিলেন যে রাজনৈতিক যে ঐক্যমত্য যেইটুকু হয় সংস্কারের ব্যাপারে সেইটুকু আমরা করে, যেগুলো তো হবে না সেগুলো নিয়ে আমরা নির্বাচনে, আমরা রাজনৈতিক দলগুলো আপনার যার যার ম্যানিফেস্টো নিয়ে আপনার নির্বাচন করবে। আমরা প্রধান উপদেষ্টার সেই কথাতেই আস্থা বিশ্বাস রেখে কিন্তু সংস্কার কমিশনের সাথে আলোচনা করছি, এবং এই পর্যন্ত আপনাদের মানে সংস্কার ঐক্যমত্য কমিশনের সাথে আমাদের যে বা অন্যান্য রাজনৈতিক দলের যে আলোচনা হয়েছে, ঐক্যমত্য কমিশন যে দলিল হাজির করেছিল বা করছে, সেখানে এখন পর্যন্ত প্রায় 89.79% বিষয়ের সাথে বিএনপি কিন্তু একমত। বিএনপি এই সব গণতন্ত্রের প্রশ্নে কিন্তু বেশ কিছু খুবই গুরুত্বপূর্ণ সংবেদনশীল জায়গায় আবার দূরত্ব বাড়ছে রাজনৈতিক দলগুলোর আপনি আপনার কি বলে যেটা বলছিলাম যে সেই সব প্রশ্নে কিন্তু আমরা ঐকমত্য হয়েছি, এবং সেখানে গণতন্ত্রের প্রশ্নে, জাতীয় ঐক্যের প্রশ্নে আমরা কিন্তু ছাড় দিয়েছি, এবং বিএনপি একটা বড় দল, বিএনপিকে ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে। এর অতীতেও আমরা অনেক ছাড় দিয়েছি, এখনও দিচ্ছি, হয়তো ভবিষ্যতে দেব। কিন্তু যেসব বিষয়ে দেশের গণতন্ত্রের সংস্কৃতির সাথে সংস্কৃতির পরিপন্থী, যেসব বিষয় আপনার সরাসরি জনগণের তার প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে জনগণের অধিকারকে হরণ করে নেয়, সেগুলোর ব্যাপারে তো বিএনপি কোনো ছাড় দিবে না। ইমরান সাহেব, একটা প্রশ্ন একটু আপনাকে আমি করতে চাই। আজকের এই সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেছেন নির্বাচন সামনে রেখে অনেক পায়তারা হয় যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। সেটি আসলে যদি পরিস্থিতির অবনতি হয়, হ্যাঁ, সেই পরিস্থিতি মোকাবেলার জন্য কতখানি প্রস্তুত আছে এই অন্তর্বর্তী সরকার? আমি বলি, তারপরে এখানে ডক্টর স্বপন ভাই কিছু প্রশ্নের মানে বিষয়ে আলোকপাত করেছেন যে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে আস্থা রাখতে পারছেন না। হ্যাঁ, আমরাও যে পুরোপুরিভাবে আস্থা রাখতে পারছি সেটাও আমরা বলছি না, কিন্তু এই যে আপনার বিগত 15 বছর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আওয়ামী লীগ করায়ত্ত করে দখল করে এই আইন শৃঙ্খলা বাহিনীর যে প্যাটার্নটাই চেঞ্জ করে দিয়েছে, সেইখান থেকে কিন্তু আমরা কতটুকু বের হতে পেরেছি এটা কিন্তু বড় প্রশ্ন। আমরা জানি যে পুলিশ সংস্কার কমিশনের একটি কমিশন গঠন করা হয়েছিল, সেখানেও কিন্তু অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, আমরাও অনেক প্রস্তাব দিয়েছি, সেগুলির কি অগ্রগতি সেটাও কিন্তু আমরা ঠিক এখন জানি না। তবে হ্যাঁ, অতীতে দেখেন, ধরেন আপনার 91 সালের নির্বাচনের কথা যদি মনে করেন, 90-এর গণ অভ্যুত্থানের আগে যে পুলিশ বাহিনী ছিল, সেই অভ্যুত্থানের পরে 3 মাসের মধ্যে বিচারপতি শাহাবুদ্দিনের যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু সেই পুলিশ বাহিনীকে একটা মোটামুটি পর্যায়ে নিয়ে এসে সেই পুলিশ বাহিনীকে দিয়ে কিন্তু একটা নিরপেক্ষ নির্বাচন করেছে। আমি বলছি বলতে দেন, আপনার 2001 সালেও সেই আওয়ামী লীগের মানে
সরে যাওয়ার পরে তাই হয়েছে, বা 96 সালে বিএনপি সরে যাওয়ার পরে একই জিনিস হয়েছে। তো এইভাবে তো অন্তর্বর্তীকালীন সরকারগুলো বা তত্ত্বাবধায়ক সরকারগুলো 3 মাসের করেছে, মধ্যেই হ্যাঁ। প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এই সরকার হ্যাঁ অনেকটা বেশি সময় পেয়েছে, কারণ আওয়ামী লীগ পুরো প্রশাসন যন্ত্রকে তছনছ করে গিয়েছিল। এই নির্বাচন উপযোগী প্রশাসন তৈরি করার জন্য সরকার যথেষ্ট সময় পেয়েছে, কিন্তু সেই সময়টা সরকার কতটুকু কাজে লাগিয়েছে বা লাগাতে পারলো সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। এখন হ্যাঁ, এখন যে মব সংস্কৃতি বা বিভিন্ন বিষয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে, সেখান থেকে আমরা বলতে পারি যে সরকারকে লাগাম টেনে ধরতে হবে, এবং এখনও যে সময় আছে ডিসেম্বর পর্যন্ত, এই ডিসেম্বরের আগেই আপনার কিন্তু একটা নির্বাচন উপযোগী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন সেটা করা যাবে। আর যদি আসলে যে মানে অভিযোগটা আসলে ডাক্তার জাহিদ করছিলেন বিএনপিকে শান্ত রাখার এক ধরনের প্রচেষ্টা, বিএনপির সামনে অশান্ত হওয়ার কোনো সুযোগ আছে? আমরা আগেই বলেছি, আমরা আপনার লন্ডনের বৈঠকের পর নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিল ওটা কেটে গেছে। আপনারা নিশ্চিত যে ফেব্রুয়ারি থেকে আমরা নির্বাচন হতে যাচ্ছে? নিশ্চিত এই কারণেই আমরা আশা করি প্রধান উপদেষ্টা তার প্রতিশ্রুতির বরখলাপ করবেন না, এবং সেখানের জন্য আমরা কিন্তু নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে সেই লন্ডন বৈঠকের পর কিছু কিছু রাজনৈতিক দল তারা আপনার এই লন্ডন বৈঠকে যারা খুশি হতে পারে নাই, তারা কিন্তু এমন বিষয় সামনে নিয়ে আসছে অবাস্তব, অলীক, এবং এমন কিছু বক্তব্য, উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। এখানে একটা বিভিন্ন একটা মানে ক্যাওয়াস, কনফিউশনকে ইনভাইট করা হচ্ছে। কিন্তু আমরা বলবো দেশের স্বার্থে, নির্বাচনের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জনগণের স্বার্থে, এবং এই যে স্যাক্রিফাইসটা আমাদের ছাত্র জনতা করলো বা গত 15 বছরের যে আন্দোলনে আমাদের যে শহীদ হয়েছে, তাদের রক্তের ঋণ যদি আমাদের পরিশোধ করতে হয়, অবশ্যই আমাদেরকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দিকে যেতে হবে। রহমান যে অভিযোগটি ডক্টর ইমরান সালেহ প্রিন্স করলেন, ডক্টর সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, এই যে আমরা আসলে যখন নির্বাচনের কথা বলছি কিংবা লন্ডনে আসলে যে বৈঠক হলো, সেই বৈঠকের পরে নানান রকম আসলে ইস্যু সামনে নিয়ে আসা হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন এনসিপি তারা জনসংযোগ করছে 64টি জেলায়। এনসিপির নাহিদ ইসলাম তিনি আজকে বলেছেন সংস্কার ছাড়া কোনো পক্ষ নির্বাচনে গেলে আমরা তার বিরুদ্ধে যাব। তার মানে রোজার আগে সংস্কার ছাড়া সব পক্ষকে এক জায়গায় নিয়ে আসা, সব রাজনৈতিক দলকে এক জায়গায় নিয়ে আসা আদৌ কি সম্ভব? মানে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা গায়ের জোরে কেন করব? দীর্ঘ আলোচনা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলো সিরিয়াসলি এনগেজড হয়েছে একমত হওয়ার জন্য, কিন্তু এরপর আমরা একমত হব না। এই সংস্কার, মৌলিক সংস্কার, এটা মানতেই হবে। এটা না মানলে জুলাই চার্টার আমি সাইন করব না, জুলাই চার্টার সাইন না করলে নির্বাচনে যাব না, বা এখন নির্বাচন প্রতিহত করব ধরনের যদি আওয়াজ হয়, আমি সরি এভাবে বলার জন্য, এগুলো এক ধরনের ফ্যাসিস্ট চিন্তা। আমার চিন্তাটাকেই আমি ইম্পোজ করছি, এটা না হলে এটা করব, ঠেকিয়ে দেব। এই জিনিসগুলো ঠিক না। আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছি, গণতন্ত্র মানেই হচ্ছে আমি যা চাই না তাও করে। আমি একটু এখানে বিএনপির পক্ষে বলার জন্য প্রিন্স ভাই আছেন, তারপর আমি একটু ওনার সামনেই ওনাদের দিক থেকে বলি। এই যে 10 বছর প্রাইম মিনিস্টার থাকা যাবে, এর বেশি যাবে না, এতে সবচেয়ে বেশি সাফার করবেন কে? টেকনিক্যালি যদি বলি, জনাব তারেক রহমান। এখন থেকে 10 বছর বিএনপি পরপর 2 টার্ম অ্যাটলিস্ট ক্ষমতায় থাকবে, আমার হিসাব তাই বলে। তার কোনো কম্পিটিটার নাই সামনে, চ্যালেঞ্জার নাই। 10 বছর পর কি ওনার প্রধানমন্ত্রী থাকার বয়স থাকবে না? থাকবে। বিএনপি কি চেয়েছিল প্রথম? এটা চায় নাই, কিন্তু সে মেনে নিয়েছে, ছাড় দিয়েছে। আপনি খেয়াল করুন, আর্টিকেল 70-তে বিএনপি একটা পয়েন্ট যোগ করেছিল জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট। এর মধ্যে অনেক কিছু ঢুকিয়ে দেওয়া যায়, আমরা সমালোচনা করেছি। বিএনপি ওখান থেকে সরে এসছে, তারা এটাকে যুদ্ধ ঘোষণার সাথে নিয়েছে। বিএনপি বিচার বিভাগের পূর্ণাঙ্গ পৃথকীকরণ, সেক্রেটারিয়েট সহ সব মানছে। সুতরাং আমি যে কথাটা বলতে চাইছি, বিএনপিও কি তার চাওয়া মতো সব পাচ্ছে এত বড় একটা দল? তার মানেটা হচ্ছে আমি যখন নেগোশিয়েট করতে বসি, আমি ছাড় দেবো, আরেকজন ছাড় দেবে, আমরা মাঝামাঝি একটা জায়গায় থাকবো। সেই জায়গাটাতে কি আমরা আছি এখন? না, এখন যে প্রবলেম হচ্ছে এনসিপি যে ভাষায় কথা বলছেন, যে প্রস্তাবনাগুলো ঐক্যমত্য কমিশনে গেছে সবগুলো মানতে হবে, নাহলে হবে না। দ্যাটস ব্যাড। এটা ডেমোক্রেসি। এই জায়গাটাতে আমি আসবো। শহীদুদ্দিন মাহমুদ স্বপন, এখানে এনসিপি, জামাত সহ বেশ কিছু রাজনৈতিক দল বলার চেষ্টা করছে যে লেভেল প্লেইং ফিল্ড আসলে এখনো তৈরি হয়নি বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। আপনারাও কি আসলে তাই মনে করেন? যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয়, সেক্ষেত্রে আমরা আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের জন্য কতখানি প্রস্তুত? আমি আসবো আপনার কাছে। জি-25 প্রাথমিকত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আর একবার আমন্ত্রণ জি-25 প্রাথমিকত রাজকাহনে। শহীদুদ্দিন মাহমুদ স্বপন, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, জামায়াত, এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দল এখনো বলার চেষ্টা করছে
করছে বাংলাদেশে এখনো নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি, কিংবা বিএনপি কিংবা আওয়ামী লীগের মতন আসলে যে পুরনো ধারায় রাজনীতি ঘুরপাক খাচ্ছে সেখান থেকেও তারা বেরিয়ে আসার চেষ্টা করছেন। এবং এনসিপি তো এটিও বলেছে তারা যদি নির্বাচনে যান 300 আসনে তারা জয়ী হবেন। তার মানে আসলে কি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হলো, নাকি আসলে নিজেদেরকে জয়ী করার জন্য এই ধরনের বক্তব্য? না, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার বিষয়টা একটা সামগ্রিক বিষয়। আমরা সকলেই বলছি, যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই সকলেই বলতে চাইবো যে লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি হবে। যারা বড় দল তারাও চাইবে, যারা কম অংশীজন তারাও চাইবে। আমি এটা কথা বলি, বাংলাদেশের নির্বাচনটা কিভাবে হয়, মানে যদি ফেয়ার নির্বাচন হয়, সেই নির্বাচনের প্রধান ভূমিকা থাকে ডিসি, এসপি এবং ওসি। এই দুজন একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবার জন্য মাঠ পর্যায়ে সেটিকে সুরক্ষা দেওয়ার জন্য প্রধানত কাজ করে। আমি আপনার আগের আলোচনা যেটি বললাম, সেই জায়গাটা তৈরি করবার ক্ষেত্রে আজকে যে প্রেস উইংয়ের যে বক্তব্য রিশাফল করবে, এবং সেটা তো খুবই র্যান্ডম একটি প্রক্রিয়া। এটা র্যান্ডম প্রক্রিয়া হলেও জুলাই গণ অভ্যুত্থানে প্রিন্স ভাই যেটা বললো যে আগে 3 মাসের অন্তর্বর্তী সরকার যেটা করতে পারতো, এই সরকার সেটা করতে পারে না, একটা যৌক্তিকতা আছে। 15.5 বছরের শাসন কাঠামো গত 54 বছরের শাসন কাঠামোর মধ্যে থেকে আকাশ পাতাল পার্থক্য ছিল। এখানে এমন কোনো প্রতিষ্ঠান, এমন কোনো ব্যক্তি ছিল না যেটা দলদাসে পরিণত হয়নি। আমি আজকে প্রথম আলোতে দেখছিলাম 3:37 5 অগাস্ট যাত্রাবাড়িতে গুলি হচ্ছে, এখানে বঙ্গবন্ধু দখল হয়ে গেছে অলরেডি, তখনও গুলি হচ্ছে, তখনও মানুষ মারা হচ্ছে। কি পরিমাণ দাসে পরিণত হয়েছিল এই দেশের আইনশৃঙ্খলা বাহিনী, চিন্তা করেন আপনি। তারা জানে না যে জনতা নেমে গেছে, তারপরে মানুষ মারছে। তাহলে এই পরিস্থিতি যখন তৈরি হয়, তখন এই বাহিনীগুলোকে আজকের যে বক্তব্য সেটা আমরা চাইব এটা 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 যেন সত্যিকার অর্থে এই কাজটি করবার ক্ষেত্রে আমরা বারবার প্রধান উপদেষ্টাকে বারবার যখনই গিয়েছি তখনই বলেছি যে আপনার এই শক্তির জায়গা যদি সরকার না থাকে, সরকার মানে শক্তি, সরকার মানে মানুষ আস্থা রাখতে চায় যে সরকার শক্তিশালী ভূমিকা পালন করবে, তাকে সুরক্ষা দিবে, সেই কাজটি করবার ক্ষেত্রে আমরা গত 10 মাসে বহু অবহেলা দেখেছি। আমরা এটা দেখতে চাই না। সেই ক্ষেত্রে নির্বাচন তো একটা প্রধান বিষয়। সে অবহেলার জায়গাটার জন্য একদম না থাকে। আজকে যেই বক্তব্যটা দেওয়া হচ্ছে এটি কার্যকর করবার ক্ষেত্রে আগামীকাল থেকে আমরা সেটি চাই। আর যে কথা বলছেন লেভেল প্লেইং ফিল্ড দিয়ে অনন্তকাল পর্যন্ত নির্বাচন অপেক্ষা করতে হবে, বছরকে বছর অপেক্ষা করতে হবে, তা তো অবশ্যই নয়। নিশ্চয়ই আমরা সময় দিয়েছি, সময় দিতে চাচ্ছি। এর সাথে শুধু লেভেল প্লেইং ফিল্ড নয়, আমরা সংস্কারের বিষয়টাকে বাদ দিয়ে আমরা নির্বাচনের কথা ভাবি না, বিচারের কথাটাকে বাদ দিয়ে ভাবি না, এবং বড় দল হিসেবে বিএনপিও নিশ্চয়ই সেটা ভাবে না। ইতিমধ্যে ডক্টর জাহিদ বলেছে, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম 54 বছরে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো, ক্ষমতার বিন্যাস, স্বৈরাচারী প্রবণতা রোধ করবার জন্য, কাজ করবার জন্য একসাথে এতগুলো রাজনৈতিক দল দিনের পর দিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘন্টার পর ঘন্টা, কোনো ইতিহাস নাই। একসাথে 2 ঘন্টা বৈঠক করার ইতিহাস নাই। সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছে, এবং সকলেই প্রত্যেকটা বিষয় লিখিত পড়িত পড়াশোনা করে আসি তার মতামতটা দিচ্ছেন। এবং আজকে যে মতামত দিচ্ছেন পরবর্তী সময়ে তিনি রিপেয়ার হয়ে তার দলের ভিতরে আলোচনা করে সেটা পরিবর্তিত হচ্ছে, এবং উল্লেখযোগ্য অগ্রগতি আছে। আপনি কেন আশা করছেন সব বিষয়ে আমরা একমত হব? আমরা কি সব একদল নাকি? সব কথা কি একদল হব? ভিন্নতার জায়গা থাকবে, কিন্তু কথাই তো আছে যে এই সমস্ত বিষয় সকলে আমরা একমত হব। আমরা অনুরোধ করব, বিএনপি একটা বিষয়ে একমত হচ্ছে না, বিএনপি একটা বড় স্টেক হোল্ডার বাংলাদেশের রাজনীতিতে, আমরা বিএনপিকে সেটা অনুরোধ করব। যেমন 70-79 কথা বলা হয়েছে, সেই জায়গায় যে দায়িত্বটা আসলে অন্তর্বর্তী সরকার নেবার কথা ছিল, তারাও আসলে সেই দায়িত্বটুকু নিচ্ছেন কিনা? সেই দায়িত্ব নিচ্ছে তো, অন্তর্বর্তী সরকার নিচ্ছেন, কমিশন চেষ্টা করছেন, কমিশন যেমন এনসিসি, আমি এরা আলোচনা, যেমন এনসিসি বিষয়ে আমরা কঠোর অবস্থানে ছিলাম। আমরা মনে করেছি ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রীর ক্ষমতার লাগাম টানার জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কিন্তু সেটার থেকে আমরা সরে এসেছি। এটা কমিশনের উদ্যোগ ছিল, বিএনপি আপত্তি করেছে, আমরা বলেছি তাইলে একটা নিয়োগ প্রতিষ্ঠান হিসেবে এটা তৈরি হোক, এবং 3-4টি সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়োগ হোক। এই যে ছাড় দেওয়ার বিষয়গুলো আপনি আলোচনা করছেন, সেই ছাড় দেওয়ার পরেও আসলে বেশ কিছু ইস্যুতে এসে বারবার রাজনৈতিক দলগুলো আটকে যাচ্ছে। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, এই মুহূর্তে বিএনপির পরে আসলে জামায়াত ইসলাম কিংবা এনসিপি যে কথা বলছিলেন শহীদুদ্দীন মাহমুদ স্বপন, তারাও তো আসলে খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখছে বাংলাদেশের রাজনীতিতে। তারা নতুন সংবিধানের দাবি করেছেন, তারা নির্বাচনী পদ্ধতিকে পিআর পদ্ধতিতে পরিবর্তনের কথা বলছেন, এবং জামায়াত ইসলাম খুব সুস্পষ্ট হয়ে বলেছে এই দাবিগুলো যদি না মানা হয় তাহলে একটি যেন তেন নির্বাচন হয়তো হতে পারে, কিন্তু তাতে ফেব্রুয়ারিতে নির্বাচনে আসলে তাদের কোনো অসুবিধা নেই। দেখুন, বিএনপি কোনো যেন তেন নির্বাচনে বিশ্বাস করে না। বিএনপি একটা প্রতিযোগিতামূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক, উৎসবমুখর নির্বাচন চায়। সেই কারণেই বিএনপি
এই যে এখন যেই ছাড়গুলো দিচ্ছে জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করার জন্য, যেটা স্বপন ভাই বা ডক্টর জাহিদ বললেন, তো এইটার উদ্দেশ্যটা কি? যে আমরা সবাই মিলে যেন এই যে জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, গণ আকাঙ্ক্ষাকে যেন আমরা একসাথে বাস্তবায়ন করতে পারি, সেটার এই উদ্দেশ্যে কিন্তু আমাদের এই একমত হওয়া। এখন আপনি ধরেন ঐক্যমত্য কমিশন একটা দলিল হাজির করেছে। কি দলিল হাজির করেছে? যে এইগুলো সংস্কার হওয়া প্রয়োজন, তাদের কাছে এগুলো আসছে, তো সেইগুলোর উপরেই তো আলোচনা হবে। আর দলিলের বাইরের কোনো বিষয় নিয়ে এসে আপনি যদি এখানে আলোচনা করেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, পিআর পদ্ধতিতে নির্বাচন ইত্যাদি ইত্যাদি, তাহলে তো আপনার কোনো আলোচনা আগাবে না। যদি আগাতে হয় একটা জায়গায় তো রাখতে হবে। এতদিন বলা হচ্ছিল বিএনপি নাকি সংস্কার বিরোধী, সংস্কার চাচ্ছে না, সংস্কারের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। গত কয়েকদিন আমি আসছি, রাজনৈতিক দল অর্থাৎ বিএনপির কারণে আসলে বারবার এটা বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক এবং সেগুলো মানে বিএনপিকে অবজ্ঞা করার শামিল। বিএনপির মতো একটা রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল জনগণের ভোটে, যারা জনগণের ভোটে আবার ক্ষমতায় আসতে চায়, যাদের স্টেক হোল্ডার জনগণ, তাদেরকে এরকম অবজ্ঞা করা, এটা ওই নবীন দলের পক্ষে শোভা পায় না। সরি টু সে, বলেই ফেললাম। তো আজকে যে ভাষায় তারা কথা বলে, একটু আগে বলছিলেন যে রাজনৈতিক সংস্কৃতি তারা পরিবর্তন করতে চায়। এই যে দুই দিন আগে তারা, আমি দেখলাম রোড মার্চের নামে নাকি পদযাত্রার নামে গাড়ি যাত্রা করে তারা বিভিন্ন জায়গায় যে আপনার সমাবেশ করছে, নির্বাচনী সমাবেশ হচ্ছে, তাদের প্রার্থীদেরকে পরিচয় করে দিচ্ছে, কিন্তু ব্যানারে লেখা আছে কি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বার্ষিকী উদযাপন, তাদের নিহত আহতদের পরিবারকে সান্ত্বনা দিতে গিয়েছে, কিন্তু ওখানে প্রার্থী পরিচয় করে দিচ্ছে, নির্বাচনী বক্তৃতা করছে। এবং দুই দিন আগেই তাদের এক নেতা যেভাবে মানে আওয়ামী স্টাইলে যে বক্তব্য দিল, চোখ টোক মানে মনে হয় বের হয়ে যাচ্ছে, যে বিএনপিকে হুঁশিয়ার করে দিতে চায়। কাকে বিএনপিকে আপনি হুঁশিয়ার করে দিতে চান? আজকে আবার বলেছেন যে জনগণ যদি না থাকে তাহলে হাসিনা কাউকে দিল্লিতে পালাতে হয়, কাউকে লন্ডনে যেতে হয়। এই যে হাসিনার সাথে আপনি বিএনপিকে আপনি আওয়ামী লীগের সাথে মিলাতে চান, আপনি বিএনপির ওজনই তো বুঝেন না, আপনি রাজনীতি তো বুঝেন না। বিএনপি 15 বছর এই দানবীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, তখন আপনারা আওয়ামী লীগের ছায়াতলে বিভিন্ন কমিটির মধ্যে অন্তর্ভুক্ত থেকে আওয়ামী লীগের আপনার রসদ খাওয়ার চেষ্টা করেছেন। বিএনপি সেটা করে নাই। এইসব বলে আমি সরি টু সে, আমি একটু মানে খুব আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। চেষ্টা করছে যে প্রভোগ করা হচ্ছে, এগুলো আমরা বলতে চাই না। এখন আপনি একটু আগে লেভেল প্লেইং ফিল্ডের কথা বললেন, দেখেন আপনি তো একজন সাংবাদিক কথা করেন এবং দীর্ঘদিন এগুলোর সাথে জড়িত। লেভেল প্লেইং ফিল্ড বলতে কি বুঝেন? আমরা সবাইকে সমান সুযোগ দেওয়া। এখন কি বিএনপি ক্ষমতায় আছে? বরঞ্চ ওই নবীন দলের 2 জন প্রতিনিধি এখনো ক্ষমতায় আছে। তারা উপদেষ্টা পরিষদে থেকে পুরো সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। বিএনপির কেউ তো আপনার কোনো সদস্য নাই। এখন যদি লেভেল প্লেইং ফিল্ড এটা বলেন যে ওই এনসিপি, জামাত, ইসলামী আন্দোলনের যে আকার, সেই আকারে বিএনপিকেও নেমে আসতে হবে, তাহলে বিএনপিকে টুকরো টুকরো করে ফেলতে হবে। তো আজকে এই লেভেল প্লেইং ফিল্ড হবে কখন? লেভেল প্লেইং ফিল্ডের মানেটা কি? সকলের জন্য সমান সুযোগ। আপনি যদি সরকার বিএনপিকে এক চোখে দেখতো আর এনসিপি কে যদি আরেক চোখে দেখে, তাহলে না আপনার লেভেল প্লেইং ফিল্ড। আপনি নিশ্চয়ই জানেন যে জাতীয় সমাবেশ করতে যাচ্ছে জামায়াত ইসলামী, এবং তারা বলেছে আগামী নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে তারা সর্বোচ্চ শক্তি প্রদর্শন করবে এবং ইসলামিক ভোটগুলোকে এক বাক্সে আনার তারা প্রচেষ্টা চালাচ্ছে। এবং তারা যে 7টি দাবি করেছে সেই দাবিতে তারা অনড় অবস্থানে আছেন, এবং সেই সমাবেশ থেকে তারা সেই 7টি দাবিতে সমাবেশের লাখো লাখো নেতা কর্মীর কে হাজির করার একজন টার্গেটও নিয়েছেন। তার মানে জামায়াত ইসলামী কি আসলে তাদের অবস্থানে অনড় থাকলে নির্বাচন কতখানি প্রভাবিত হতে যাচ্ছে? আমি মনে করি না যে খুব অনড় থাকবে। আপনি যে কোনো পলিটিক্যাল পার্টি সে যে কথা বলবে সামনে, এর ভেতরে অনেক হিডেন মিনিং থাকে, হিডেন ইন্টেনশন থাকে। এটা আমাদের দেশে শুধু না, এটা সারা পৃথিবীতে রাজনীতি বিষয়টাই এরকম। এবং আপনি আমেরিকা বা সারা পৃথিবীতে এখন যে ধরনের পপুলিস্ট রাজনীতির উত্থান হচ্ছে, এটা গ্লোবাল ফেনোমেনন। সুতরাং তারা এটা বলবেন। আসলে মূল চাওয়াটা, জামাতের সমস্যাটা কি হয়েছে এটা একটু বলি। জামাতই প্রথমবারের মতো একটা অদ্ভুত পরিস্থিতিতে পড়েছে। মানে তাকে এখন একটা প্রধান বিরোধী দল হয়ে উঠতে হবে, উপায় নেই। ও হতে চেয়েছে, আমি মনে করি না। বিএনপির তো আসলে এখন আর জামাতকে দরকার নেই। বিএনপির জামাতকে কেন দরকার ছিল? 2001 সালে জোট করেছিল তার আগে, কারণ আওয়ামী লীগ যখন বিএনপির প্রতিদ্বন্দ্বী থাকে, হাড্ডাহাড্ডি যখন লড়াই হয়, প্রতিটা সিটে 20, 25, 30 হাজার যে ভোট জামাতের আছে সেটা যদি যুক্ত হয়, সেটা যার দিকে যুক্ত হবে সেটা তার জন্য সুবিধা হয়। তো যখন আজকে আওয়ামী লীগ নাই,
তখন বিএনপির জামাতকে প্রয়োজন নেই। সো জামাতকে আসলে রাখার কোনো প্রয়োজন বিএনপি নেই, এবং বিএনপি তো একটা বিরোধী দলও লাগবে ভবিষ্যতে। আবার নতুন রাজনৈতিক দলের সাথে তাদের জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন কি? আমি খুব একটা দেখছি না। এখন জামাতের ইসলামী সবার ভোট এক বাক্সে নেয়ার কথা বলছেন, হ্যাঁ, আমি মনে করি না, কারণ বাংলাদেশে ইসলামী রাজনীতি, বিশেষ করে ইসলাম ইটসেলফ, আমাদের আজকে আলোচনার মতো সুযোগ নেই, এটার এত রকম ইন্টারপ্রিটেশন। যেমন ধরুন ইসলামী আন্দোলন, যাদের সমাবেশে সেদিন তিনি গেলেন, তার দ্বিতীয় প্রধান নেতার সাথে একজন খুব বিখ্যাত অ্যাঙ্কারের একটা টক শোতে তাকেই জিজ্ঞেস করেছেন জামাত সম্পর্কে, উনি এমন সব ভয়াবহ কথা বলেছেন যে ইসলামের জন্য জামাতের চেয়ে বড় কোনো শত্রু নেই। এই ধরনের মন্তব্য তার আছে। এমনকি কমিউনিস্টরা ক্ষমতায় আসলে ইসলাম পুনরুদ্ধার করা যেতে পারে, জামাত ক্ষমতায় আসলে যেতে পারে আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই। এই যে নতুন সংবিধানের দাবি করছে এনসিপি, নির্বাচনী পদ্ধতি পরিবর্তন করে ফেলবার দাবি তারা জানিয়েছে, এবং কোনোভাবেই বিচার ছাড়া তারা নির্বাচনে যেতে চায় না, সংস্কার ছাড়া তারা নির্বাচনে যেতে চায় না। আবার এই অন্তর্বর্তী সরকারের তাদের প্রতি এক ধরনের দুর্বলতার কথা আমরা শুনতে পাচ্ছি। তার মানে এই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় বা ডিসেম্বর নাগাদ যদি সব নির্বাচনী প্রস্তুতি শেষ করতে হয়, নতুন সংবিধান আদৌ সম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে? বিচার কি আদৌ সম্ভব? আমি একটা বিরতি নিয়ে ফিরে আপনার উত্তর নিতে চাই। জিপি ৩০ প্রাথমিক রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ৩০ প্রাথমিক রাজখান দেখছেন। ডাক্তার জাহিদুর রহমান প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। নতুন সংবিধান এনসিপি দাবি করেছে, নির্বাচনী পদ্ধতি পিআর পদ্ধতিতে পরিবর্তনের দাবিও তারা করছে, সেই সাথে সংস্কার ছাড়া কোনোভাবেই তারা নির্বাচনে যাবে না। এই দাবিগুলো আসলে এই ডিসেম্বরের মধ্যে সম্ভব কিনা? বিএনপির নেতাকর্মীরা যদিও মনে করছেন সেটি সম্ভব নয়, এটিকে আপনি কোনো না কোনোভাবে এই ইস্যুগুলোকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর এক ধরনের সম্ভাবনা আছে বলে মনে করেন কি? নির্বাচন পেছানোর সম্ভাবনা নেই, চেষ্টা আছে। আমি আসবো সেই জায়গায়। সংবিধান তো আসলে নতুন করে লেখা বলি, সংশোধন বলি, এটা এই সরকারের অধীনে সম্ভব না। এই সরকার যদি আরও 2-4 বছর থাকে সম্ভব না। এটার জন্য আইদার একটা গণপরিষদ বা একটা সংসদ বা একটা সংসদ কাম গণপরিষদ কিছু একটা লাগবে, যেটা সর্বোচ্চ হতে পারে। এখন যেটা হবে একটা জুলাই চার্টার, যে সংবিধানের এই জিনিসগুলো আমরা চেঞ্জ করব বলে একমত হবে, পরবর্তী যে সরকার আসবে তখন সেটা হবে। সুতরাং সংবিধান সংস্কার এখন সম্ভব না, কিন্তু তারা যেটা চাইছেন, তারা সংবিধানেরও যে সংস্কার চাইছেন এটাও সবাইকে মানতে হবে। তারপরে তারা বিচারের কথা, মানে বিচার নিয়ে একটা অদ্ভুত ব্যাপার। মানে খেয়াল করি আমরা এই মুহূর্তে শেখ হাসিনার বিচার করছি তার অনুপস্থিতিতে। এর মধ্যে একটা প্রবলেম আছে। কেউ যখন অনুপস্থিত থাকে তিনি নিজে লয়ার দিতে পারেন না, তার জায়গায় তখন রাষ্ট্র একজন লয়ার দেয়। সেদিন দেখলাম আমরা, তিনি শুনানি করেছেন। কিন্তু আপনি অপরাধী হলে আপনি যে লয়ার দেবেন, যেভাবে ফাইট করবেন, একটা রাষ্ট্রের লয়ার খুব ইজি না এভাবে বলা। সো এমনিতেই এই বিচার প্রক্রিয়া নিয়ে আওয়ামী লীগ অপেক্ষা করছে প্রশ্ন তৈরি করার জন্য। সারা পৃথিবীর দৃষ্টি কিন্তু এই বিচারের দিকে। এখন এটা যদি রাতারাতি কিছু করতে হয়, সোফার আমি যথেষ্ট ফাস্ট বিচার হচ্ছে বলে মনে করি, এটাও সঠিক কিনা এগুলো আসলে অজুহাত, আমি আপনার সাথে একমত, কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠবে না। কারণ আমি এটুকু দ্রুত বলে ফেলি, বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ 3টা ফোর্স, একটা হচ্ছে সেনাবাহিনী, একটা হচ্ছে বিএনপি সবচেয়ে বড় পলিটিক্যাল ফোর্স, এবং ব্যবসায়ীরা। দেশের অর্থনীতির অবস্থা কিন্তু খুব খারাপ। আমাদের জিডিপি গ্রোথ 3-এর আশপাশে থাকবে, ওয়ার্ল্ড ব্যাংক IMF বলছে। এবং আমি একটু যোগ করিস, ট্রাম্পের যে ট্যারিফের সিদ্ধান্ত আসলো, সেটা যদি 1 অগাস্টের মধ্যে আমরা চেঞ্জ করাতে না পারি, আমাদের ইকোনমিতে আরও ডিজাস্টার হবে। এই পরিস্থিতিতে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারার কোনো কারণ নেই। তো সরকার ইলেকশন ফেব্রুয়ারিতে দেবে, কিন্তু চেষ্টা করবে। কারণ এই সরকার যতদিন আছে, ধরেন এনসিপি সরকারের বিভিন্ন জায়গায় তাদের বিরাট প্রভাব আছে। তো 2 মন্ত্রীর কথা বাদ দেয়, কেউ বলবে যে ওনারা এনসিপির না, তারপর আমি ওদেরকেও সরিয়ে রেখে যদি বলি, ইনফর্মালি এনসিপির লোকজন সরকারের ওকে বদলি করো, ওকে এটা করো, সেটা করো করছে না। সেই অভিযোগ ইতিমধ্যে আসছেও, নিশ্চয়ই ওটা করছে। জামাতের একটা বিরাট প্রভাব আছে। নির্বাচন যদি হয়, সেই ক্ষেত্রে বিএনপি যদি ক্ষমতায় আসে, যেটা সবাই মনে করে বিএনপি ক্ষমতায় আসবে, তো তাহলে তাদের এই প্রভাবগুলো মুহূর্তে উবে যাবে। সুতরাং নির্বাচন পেছানোর চেষ্টা থাকবে। কিন্তু শহীদুদ্দিন মাহমুদ স্বপন, এই যে প্রভাবগুলোর কথা আমরা বলছি, এনসিপির প্রভাব আছে, কিংবা আসলে এখন আমরা দেখতে অনেকেই বলার চেষ্টা করছেন এই সরকারের সাথে এনসিপির নতুন রাজনৈতিক দলের এক ধরনের প্রভাব বিস্তার করছে, তারা আসলে একজন আরেকজনের পরিপূরক হয়েও কাজ করছে, সেই অভিযোগ বলা আমরা শুনতে পাচ্ছি। সে কারণে আসলে জানতে চাই, এই প্রভাব যদি না কাটে, নির্বাচন নিয়ে সংশয় কি কাটবে? প্রভাবের প্রশ্ন যেটি আসছে সেটি তো আসলে প্র্যাকটিক্যালি এগুলো প্রয়োগ হয়ে কীভাবে সেটার উপর নির্ভর করে। এটা এনসিপির উপর যে অভিযোগটা আমরা সকলে মিলে জানি, এটা দেখছিও। সেভাবে আমরা জামাতের উপরও এই বিষয়গুলোর কথা বলা হয়, বিএনপি সম্পর্কেও সেই বিষয়গুলো বলা হচ্ছে। ঢাকা শহরে না হলেও জেলা পর্যায়গুলোতে বিএনপি নেতৃত্ব মনে করা হয় যে আগামী দিনে সরকার গঠন করবে বিএনপি। সুতরাং আমাদের প্রশাসন আমরা তো দলবাজির প্রশাসন থেকে একদম মুক্ত হতে পারিনি, কারণ তারা প্রত্যাশার জায়গাটা, আশ্রয় খোঁজার জায়গাটা তারা সেটা করে। সুতরাং এই প্রভাবের জায়গাটা আছে। আমি মনে করি সরকার যদি দৃঢ়ভাবে
একটি হিস্টোরিক্যাল একটা নির্বাচন করবার যে প্রত্যাশা সরকার ব্যক্ত করেছে সেটি যদি করতে চায় তাহলে এইসব প্রভাবগুলো উড়ে যাবে, এই জায়গাগুলোকে তারা সরকার মুক্ত থাকতে চাইবে। আমি এই জায়গার একটু কথা বলতে চাই, ডক্টর জাহিদ যেটি বলেছেন যে পিআর পদ্ধতি বলেন, যে পদ্ধতি বলেন, সংবিধান সংস্কার করবার জন্য ভোট ছাড়া কোনো বিকল্প নাই, আমাদের ভোটে যেতে হবে। এই জায়গাটা আমাদের পরিষ্কার থাকতে হবে সকলের। আমরা কমিশন যে দলিল তৈরি করব সেই দলিলের যে অংশ সংবিধানের সংস্কারের জন্য প্রস্তুত হবে সেই অংশ কিন্তু ভোটে করতে হবে। এই ভোট নিয়ে পার্থক্য আছে। আমরা কেউ কেউ বলছি, যেমন আমাদের দল বা আমাদের জোটের অনেকেই বলে করে যে এটা সংবিধান সংস্কার সভা এবং আইনসভার নির্বাচনটা একসাথে হওয়া দরকার। তা না হলে জনগণের যে ম্যান্ডেট মৌলিক সংস্কারের জন্য হওয়া দরকার সেটি শুধু একটি আইনসভা করতে পারবে না, এটা ভবিষ্যতে আদালত যদি চ্যালেঞ্জ হতে পারে অথবা আরেকটা সরকার সেটা বাতিল করে দিতে পারে, সেটি ভিন্ন আলোচনা, সেই আলোচনা পরে আসবে, কিন্তু ভোটটা লাগবে। সুতরাং ভোট ছাড়া সংস্কার, মৌলিক সংস্কার, পিআর কোনো বিষয় হবে না। আরেকটা বিষয়টুকু শেষ করতে চাই, পিআর নিয়ে যে আলোচনাটা আছে, পিআর নিয়ে সারা পৃথিবীতে তো পিআর আছে। আমরা দেখেছি একটা সমীক্ষা 170টি দেশের মধ্যে 90টি দেশে পিআর পদ্ধতি চালু আছে, 54% দেশে বলা হয়। আবার উন্নত দেশগুলোতে ম্যাক্সিমাম দেশগুলোতে পিআর আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই পিআর এর আলোচনাটা থাকবার বিষয়ে আমার কিন্তু আপত্তি নেই, এই আলোচনাটা জারি থাকতে পারে, এই আলোচনা হতে পারে, কিন্তু এই মুহূর্তে সামনে নির্বাচনকে নিয়ে নানান রকমের আসলে কৌশলগত অবস্থান নিয়ে থাকে রাজনৈতিক দলগুলো। এনসিপি কিংবা জামাতের যে কৌশলগত অবস্থান সেটি আসলে কোনো না কোনোভাবে নির্বাচনকে শঙ্কায় ফেলছে কিনা, এবং সেই শঙ্কা থেকে বিএনপি সামনের দিনগুলোতে যদি কোনো কারণে নির্বাচন পেছানোর সম্ভাবনা দেখে আপনারা আবার রাজপথে নেমে আসবেন কিনা, সেটিও একটি নতুন শঙ্কা। দেখুন, শঙ্কা তো থাকবেই, শঙ্কার নিয়েই তো আমাদেরকে চলতে হয়, কিন্তু আমাদের আবার চ্যালেঞ্জও আছে, সেগুলো মোকাবেলা করার চিন্তা করতে থাকতে হবে, আশাও রাখতে হবে। আর ফেব্রুয়ারির পরে যদি নির্বাচন আল্লাহ না করুক কোনো কারণে চলে যায়, বাংলাদেশের জন্য একদম খুবই অন্ধকার সময় মানে অপেক্ষা করছে, রাজনৈতিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে এবং সার্বিক বিষয়ে সমস্ত কিছু ভেঙে পড়বে। এবং তখন এই সুযোগে আপনার এই যে যারা আজকে নির্বাচন পেছাতে চায় তারা তখন সেই সুযোগে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অবয়ব পাল্টে তারা একটি বিপ্লবী সরকার টাইপের সরকার করে তারা দীর্ঘমেয়াদে ক্ষমতায় থেকে এই ক্ষমতার স্বাদ নেওয়ার জন্য তারা চেষ্টা করতে চায় নির্বাচন ছাড়াই। তো সেগুলো আকাশ কুসুম কল্পনা, এগুলি করে কোনো লাভ নেই। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে, নির্বাচন প্রিয়, এবং বাংলাদেশের মানুষ যেখানেই যান, হাটে ঘাটে বলেন, বন্দরে যান, শ্রমিকের সাথে মিলে কথা বলেন, কৃষকের সাথে কথা বলেন, কিংবা বড় শিল্পপতি ব্যবসায়ীদের সাথে কথা বলেন, সরকারি কর্মচারী কিংবা আইনজীবী, সবাই আপনার এই মুহূর্তে নির্বাচন প্রয়োজন, এমনকি সাংবাদিকদের সাথে কথা বললে বোঝা যাবে এই মুহূর্তে তারা দ্রুত নির্বাচন চায়। এই দ্রুত নির্বাচনের বিষয়টি যারা অনুধাবন যদি কেউ না করতে পারে তাহলে তারা রাজনীতি বুঝে না। একদম হ্যাঁ আর না উত্তর চাই, সেই সংশয়টা আসলে আজকের প্রেস ব্রিফিং এর মধ্যে দিয়ে কেটেছে, অনেকাংশে কাটবে বলে। ধন্যবাদ সৈয়দ ইমরান সালে, প্রিন্স শহীদ মাহমুদ স্বপন এবং ডক্টর জাহিদুর রহমান আজকে রাজকাহনে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি 25 রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।